বাবা এক গভীর শ্বাস ফেলে শেষ কথা বললেন, জীবনটা কখনো কখনো কঠিন হবে, তবু মনে রাখিস তুই পারবি। সব কিছুর পরেও তুই নিজের পথ খুঁজে নিবি, শুধু ধৈর্য হারাবি না। রোজা মুগ্ধ হয়ে তার বাবার কথাগুলো শুনল। রমজান বললেন। মনে থাকবে তো মা? রোজা মাথা নাড়ালো, শক্ত কণ্ঠে বলল। হ্যাঁ বাবা, মনে থাকবে। রোজা এবার বিছানা থেকে উঠে পড়ল। দরজার কাছে যেতেই পেছন থেকে আবারও রমজান আলী ডেকে উঠল। রোজা পিছনে ঘুরতেই তিনি একটু নরম সুরে বললেন। শোন মা, ভালোবাসা সহজ কিছু নয়। এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে, তাকে শক্তি দিতে পারে। তবে মনে রাখবি, ভালোবাসতে হবে খুব বুঝে শুনে। সবাই ভালোবাসার যোগ্য নয়। রোজা অবাক হয়ে তাকালো তার বাবার দিকে। তাহলে কি তারা বাবা বুঝে ফেললো যে সে আহমেদকে ভালোবাসে? হঠাৎ এসব কথা বলছে কেন? তুই যাকে ভালোবাসবি, তার মধ্যে সত্যিকারের ভালোত্ব দেখতে শিখবি। ভালোবাসা অন্ধভাবে করবি না, বরং মন দিয়ে বোঝার চেষ্টা করবি। তুই যার উপর বিশ্বাস রাখবি, সে কি তোর সঙ্গে সৎ? ভালোবাসা তখনই সুন্দর, যখন দুজন মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়। বাবার চোখে যেন কিছুটা নরম অভিজ্ঞতার ছাপ দেখা গেল। রোজার এমন বিস্ময় দৃষ্টি রেখে রমজান ইসলাম মুচকি হাসলেন। তার মেয়ে আসলেই অনেক সহজ সরল। তোকে আমি ছোট থেকে বড় করেছি মা, তোর চোখ আমি বুঝবো না? আহমেদ ছেলেটা অনেক ভালো। একজন পুরুষ হয়ে আমি আরেকজন পুরুষের চোখ ঠিকই বুঝবো। আমি তার চোখে তোর জন্য অগাধ ভালোবাসা দেখেছি। একদম খাদহীন নিখুঁত ভালোবাসা দেখেছি আমি। রোজা এবার আর এক দফা অবাক হয়ে গেল। সে বোঝার আগেই তার বাবা বুঝে গেল যে আহমেদ তাকে ভালোবাসে। কি অদ্ভুত ব্যাপার! রমজান আলী বলল। আমি তোকে ভালোবাসতে নিষেধ করিনি মা। একজন সঠিক মানুষ তোকে ভালোবেসেছে। তুই কেন সেটা ফিরিয়ে দিবি বল? এই ভালোবাসা থেকে কখনোই সরে আসিস না। হয়তোবা আমার অনুপস্থিতিতে এই মানুষটাই তোর সব থেকে আপন। তিনি আরো বললেন। সঠিক মানুষের ভালোবাসা তোকে শক্তি দেবে, মনে রাখবি। ভালোবাসা মানে নিজের ব্যক্তিত্বের আত্মসমর্পণ নয়, মনের আত্মসমর্পণ। তুই যত ভালোবাসবি তত নিজেকে আরো শক্তিশালী করে তুলবি। ভালোবাসা তোর দুর্বলতা নয়, বরং তোর শক্তি হবে। তিনি গভীর শ্বাস নিলেন, যেন অতীতের কিছু স্মৃতি তাকে ছুঁয়ে গেল। মনে রাখবি মা, সঠিক ভালোবাসা তোকে সুরক্ষা দেবে, তোর জীবনে পূর্ণতা দেবে। কিন্তু ভুল ভালোবাসা তোকে ভেঙে দেবে। মেয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রমজান আলী তার শেষ কথাটা বললেন। যে তোকে সত্যিকারের ভালোবাসবে, তার হৃদয়কে কোনোদিন আঘাত করবি না মা। এমন মানুষকে কষ্ট দেওয়া মানে নিজের আত্মাকে কষ্ট দেওয়া। এটা পাপ। তার প্রতি সবসময় নরম থাকবি। এই একটা মানুষের প্রতি শুধুমাত্র তুই তোর দুর্বলতা প্রকাশ করবি। এই একটা মানুষের সামনে শুধু তুই সহজ সরল থাকবি। আত্মসমর্পণ করে দিবি নিজেকে তার কাছে। কারণ এমন ভালোবাসা জীবনে বারবার আসে না। অসম্ভব ড্যাড, আমি কোনোভাবেই এটা করতে পারবো না। এটা আমার দ্বারা সম্ভব হবে না। জীবনে এই প্রথমবারের মতো নিজের ভালোবাসার বাবার উপর গর্জে উঠল আহমেদ। আনিসুর রহমান ঠান্ডা চোখে তাকিয়ে রয়েছেন তার একমাত্র ছেলের দিকে। আনিসুর রহমান অনেক বড় মাপের জনপ্রিয় এক মুখ, এমনকি একই সাথে তিনি ডিরেক্টর এবং প্রডিউসার। মিডিয়া জগতে তার অনেক খ্যাতি, কিন্তু এখন সবই অতীত। তিনি কাজ থেকে অবসর নিয়েছেন প্রায় 2 বছর হলো। 4 বছর আগে আহমেদের মা মারা যায়। আহমেদ ভার্সিটিতে ওঠার সাথে সাথেই আনিসুর রহমান তাকে মিডিয়া জগতে যেতে বলে। তার বাবা চেয়েছিলেন সে অভিনেতা হবে, কিন্তু আহমেদের গানের গলা ছিল অসাধারণ। গানের প্রতি তার প্রবল আগ্রহ দেখে তার বাবা তাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু তার প্রথম গান একদম মুখ থুবড়ে পড়ে। এই কারণে তার বাবা ভীষণ ক্ষেপে আছে আহমেদের উপর। তবে তিনি সর্বাত্মক চেষ্টায় আছেন নিজের ছেলেকে মিডিয়া জগতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে দিতে। আহমেদ আবারও বলে উঠল। ড্যাড, তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না। আমি দেশ ছেড়ে কোথাও যাব না। আনিসুর রহমান তার চশমাটা খুলে হাতে নিয়ে বললেন। আহমেদ, বোঝার চেষ্টা করো।
তুমি এই দেশে থেকে কিছুই করতে পারবে না এখন। অন্তত 1 বছরের জন্য হলেও তোমার বিদেশে থেকে ট্রেনিং নেওয়া প্রয়োজন। তোমাকে আমার থেকে বেশি বিখ্যাত হতে হবে। তুমি খুব ভালো করেই জানো, আমাদের পূর্বপুরুষরা মিডিয়া জগতে অত্যন্ত জনপ্রিয় ছিল। আমিও চাই যে আমার বংশে তোমাকে আমার পথ ধরে চলো। মিডিয়া জগতে জায়গা করে নিতে হবে তোমাকে। আহমেদ ঠান্ডা কণ্ঠে বলল, তুমিও বোঝার চেষ্টা করো ড্যাড। আমি তো বলেছি যে আমি মিডিয়ার জগতে জায়গা করে নেব। আমি যথাসম্ভব চেষ্টা করছি। আর তুমি খুব ভালো করেই জানো গানের প্রতি আমার নিজেরও কতটা প্রবল আগ্রহ। আমার বিশ্বাস দেশে থেকেই আমি পারবো। আনিসুর রহমান হেসে ফেললেন। তিনি বললেন, বাবা, মিডিয়া জগৎটা এত সহজ নয়। কেউ শুধু তার গুণ দিয়েই, তার প্রতিভা দিয়েই মিডিয়া জগতে জায়গা করে নিতে পারে না। তার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়, পরিশ্রম করার প্রয়োজন হয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। আহমেদ আর সহ্য করতে না পেরে সোফা থেকে উঠে দাঁড়ালো আর বলল, আমি কোথাও যেতে পারবো না। এই দেশ ছেড়ে আমি 1 বছর কেন, 1 মাসের জন্যও যেতে পারবো না ড্যাড। আনিসুর রহমান এবার ক্ষেপে উঠলেন। কি আছে তোমার এই দেশে? তোমার তো গ্র্যাজুয়েশন শেষ, আর তুমি তো সারা জীবনের জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছ না। তোমাকে তো আমি সারা জীবনের জন্য কানাডাতে যেতে বলছি না। শুধুমাত্র 1 বছরে তোমার গানের জন্য ওখানে ট্রেনিং নিলেই তুমি যোগ্য হয়ে ফিরে আসতে পারবে। কথাটা বোঝার চেষ্টা করো তুমি। আহমেদ বলল। ড্যাড প্লিজ। এবার আনিসুর রহমান সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তুমি যদি আমার কথা না রাখো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে আহমেদ। আর এক মুহূর্ত না থেকে আনিসুর রহমান হন হন করে তার ঘরে চলে গেলেন। আহমেদ খুবই চিন্তায় পড়ে গেল। কি করবে কিছু বুঝতে পারছে না। এই সময় বিদেশে যেতে তার একদমই মন টানছে না। এদিকে রোজা আছে, সে রোজাকে রেখে কিভাবে 1 বছর থাকবে বিদেশে গিয়ে। আহমেদ চিন্তা ভাবনা করতে থাকলো। কিছুক্ষণ পর সে তার ফোনটা বের করে রোজাকে কল করলো। রোজা পড়তে বসেছিল সেই সময়। আহমেদের ফোন করার সাথে সাথে সে কলটা ধরলো। আহমেদ তাকে কিছু বলতে না দিয়ে কাতর কণ্ঠে বলে উঠল, রোজা বিকেলবেলা একটু আমার সাথে দেখা করতে পারবে? রোজা আগে হলে বলতো যে, কেন, কি হয়েছে? কিন্তু আজকে সেটা বলল না। আজ সরাসরি বলল, পারবো। কোথায় দেখা করবেন বলুন? এত চিন্তার মাঝেও রোজার এই কথাটি শুনে আহমেদের বুক প্রশান্তিতে ভরে গেল। একটু হেসে আহমেদ বলল, তোমাকে বেশি দূর আসতে হবে না রোজা। তোমার বাড়ির সামনে যে পার্কটা আছে ওখানে এসো, আমি ওখানেই যাব। বিকালবেলা সূর্য পশ্চিম দিগন্তে দোল খাচ্ছে, যেন একটা লাল কাপড়ে সেজেছে। হালকা বাতাসে পাতাগুলো দোল খাচ্ছে, যেন প্রকৃতি তাদের অন্তরে লুকানো আবেগের গল্প বলে। পার্কের মাঝে পেছন দিকে একত্রিত হওয়া গাছগুলির ছায়া পড়েছে, তৈরি করেছে এক নিঃশব্দ গোপনীয়তা। চারিদিকে পাখিরা কিচিরমিচির করে সুরেলা গান ধরেছে, কিন্তু সেই গান আহমেদের কানে যাচ্ছে না। কারণ তার কানে তো এখন প্রখর এক গানের সুর বাজছে, রোজার। সে জানে কানাডায় গিয়ে গানের অভিজ্ঞতা অর্জন করা, শেখা তার বাবার অনেক দিনের ইচ্ছে। কিন্তু বাবার এই প্রত্যাশার চাপ তাকে আরো একবার ভাবতে বাধ্য করে। কারণ তার হৃদয় তো অন্য পথে পা বাড়িয়েছে। তার পা থমকে যায়, ভাবনার জালে আটকে যায় ওই এক রমণীর কাছে। এখন আহমেদ পার্কের নিস্তব্ধ এক কোণে বসে আছে। মনে মনে রোজাকে দেখার অপেক্ষা করার আর তর সইছে না। রোজাকে কিভাবে কথাটা বলবে সেটা ভেবেই তার বুক ধুকপুক ধুকপুক করছে। মেয়েটা যদি তাকে ভুল বোঝে, না, রোজা যদি একবারও এটার জন্যে মন খারাপ করে তাহলে সে যাবে না, কোনোভাবেই যাবে না। কিছুক্ষণের মধ্যে পার্কের সেই নির্জন কোণে আগমন ঘটে রোজার। রোজার আগমনের দিকে তাকিয়ে আহমেদ ভীষণ চমৎকৃত হয়। সঙ্গে সঙ্গে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। সাদা শাড়ির মধ্যে সে যেন এক প্রজাপতির মতো ফুলের মাঝে বসে আছে।
তার কৌতূহলী চোখে সজীবতা স্পষ্ট। আহমেদের বুকের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগে। সে কি করে এই স্নিগ্ধ ফুলটাকে রেখে অত দূরে যাবে? রোজা আহমেদের কাছে এসে হাসি মুখে উৎফুল্ল হয়ে বলে ওঠে, আরে বাহ, আপনিও সাদা শার্ট পরেছেন, আমিও সাদা শাড়ি পরেছি। দেখেছেন আমাদের কত মিল। আমার কেন জানি আজ মনে হচ্ছিল যে আপনি সাদা রঙের কিছু একটা পরে আসতে পারেন। এই জন্য আমিও সাদা রঙে এই শাড়িটা পরে আসলাম। ভালো লাগছে আমাকে? আহমেদ রোজার চোখের দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলল। খুব সুন্দর লাগছে। রোজা এবং আহমেদ একসাথে বেঞ্চে বসলো। রোজা এবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ করে এভাবে কেন ডাকলেন? কিছু হয়েছে? আসলে আহমেদের গলা রুক্ষ হয়ে আসছে। একটা বড় শ্বাস নিয়ে আহমেদ সমস্ত ঘটনা খুলে বলল রোজাকে। পুরো সময়টা সে রোজার দিকে না তাকিয়ে বলল। সবকিছু বলার পর আহমেদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচের দিকে তাকিয়ে থাকলো। রোজার দিকে তাকানোর আর সাহস নেই তার। সবকিছু শোনার পর কিছুক্ষণ রোজা চুপ থাকলো। এরপর ধীরে ধীরে আহমেদের কাছে এসে বসে তার চোখের দিকে তাকায়। আপনি কি সত্যিই যেতে চান? রোজা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করে। আমি জানি না। আহমেদের কণ্ঠস্বর কম্পিত হয়ে আসে। আমি এখন কোনোভাবেই দেশ ছেড়ে যেতে চাচ্ছি না রোজা। মূলত তোমাকে ছেড়ে যেতে চাচ্ছি না, কিন্তু ড্যাডের আশা, আমার স্বপ্ন। ড্যাড আমাকে ইতোমধ্যে ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে দিয়েছে। রোজা তার আলতো হাতে আহমেদের হাতটি স্পর্শ করে। গায়ক হওয়া তো আপনার স্বপ্ন। এই স্বপ্ন তো পূরণ করতে হবে। আপনি চাইলে সবকিছু সম্ভব। যদি আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে অত দূরে যেতে হয়, তাহলে আপনি অবশ্যই যাবেন। আহমেদ অবাক হয়ে তাকালো রোজার দিকে। রোজার হাত দুটো ধরে বলল। তুমি আমাকে ভুল বুঝছো না তো? রোজা যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। আমি ভুল বুঝবো কেন? আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন না? এটা সত্যি যে অত দূরে গেলে মন খারাপ হবে, কিন্তু আপনি তো ফিরে আসবেন। রোজা হাসি মুখে বলল। আহমেদ বুঝতে পারল যে মেয়েটা আসলেই বিষয়টা ভালোভাবে বুঝতে পারেনি। এবার সে চোখ সরু করে বলল। রোজা, আমি কিন্তু 1 বছরের জন্য যাব। সাথে সাথে রোজার মুখ কালো হয়ে গেল। ধক করে উঠল তার বুকটা। রোজা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। 1 বছর? এতদিন থাকবেন ওখানে? আহমেদ মাথা নাড়ালো। এবার রোজার মন খারাপ হতে শুরু করলো। অন্যমনস্ক হয়ে গেল সে। সে তো ভেবেছিল কয়েকদিনের জন্যে হয়তোবা। পার্কের বাতাসে এক ঝাঁক ফুলের গন্ধ ভাসছে। সেই মুহূর্তে দুই হৃদয়, দুই স্বপ্নের এক সুরে বাঁধা পড়ে। রোজা একদম চুপ হয়ে গেছে। রোজার এই নীরবতা দেখে আহমেদ যা বোঝার বুঝে গেল। আহমেদ তৎক্ষণাৎ বলে উঠল। না রোজা, আমি যাব না। রোজা তড়িঘড়ি করে বলে উঠল। না না না, আপনি এটা কি বলছেন? আপনার বাবার স্বপ্ন এটা। আপনি আমার জন্য কেন আপনার বাবার স্বপ্ন নষ্ট করবেন? আর তাছাড়া গায়ক হওয়া এটা তো আপনারও স্বপ্ন। আমিও তো চাই আপনি অনেক বড় গায়ক হন, পুরো দেশ আপনাকে চিনুক। আপনি যাবেন, আপনি অবশ্যই যাবেন। আহমেদ কাতর চোখে তাকালো রোজার দিকে। সে জানে রোজা মন থেকে এটা বলছে না। আহমেদ তার একটু কাছে আসলো। ধীর কণ্ঠে বলে উঠল। রোজা, রোজা যেন প্রস্তুত ছিল। সে কৃত্রিম রাগ দেখিয়ে বলে উঠল। আরে আপনি অবশ্যই যাবেন। কি শুরু করেছেন আপনি, বলুন তো? আমি কি ছোট বাচ্চা নাকি? হতে পারে আমি একটু বোকা, তাই বলে আপনি আমাকে অবুঝ মনে করছেন? এত আবেগ দেখাতে লাগবে না। আবেগ দিয়ে কি কাজ জীবনে? রোজার এত কঠিন কথা শুনেও আহমেদের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। কারণ সে রোজার চোখ স্পষ্ট দেখতে পাচ্ছে। রোজা চোখ ইতিমধ্যেই পানিতে টলমল করছে। যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে অশ্রুকণা। হঠাৎ করেই রোজা বলে উঠল। ওখানে গিয়ে আপনি কি আমাকে ভুলে যাবেন? রোজার গলা শোনায় মৃদু কান্নার ছাপ। রোজার এমন কান্না জড়ানো কথাটা শুনে আহমেদের বুকটা ধক করে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে সে। তারপর ধীরে ধীরে রোজার চোখের দিকে তাকিয়ে বলে। ভুলে যাব? নিজেকে ভুলে যাওয়া যায়? নিজের সত্তাকে ভুলে যাওয়া যায় রোজা?
নিজের হৃদয়কে ভুলে যাওয়া যায়? তুমি জানো কানাডার ঠান্ডা হাওয়ায় যদি কখনো আমার দম বন্ধ হতে থাকে, তোমার কথা মনে পড়লে আমি বাঁচতে পারবো। এই দূরত্ব আমাদের ভালোবাসাকে ভাঙতে পারবে না রোজা। তোমার জন্য আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন থাকবে ঠিক যেমন এখন আছে। হয়তো আমি পাশে থাকতে পারবো না, কিন্তু প্রতিটা রাতে তোমার নাম নিয়ে ঘুমাবো, প্রতিটা সকালে তোমার কথা ভেবে জেগে উঠবো। তোমার স্মৃতি ছাড়া আমি এক মুহূর্তও কাটাতে পারবো না রোজা। তার কণ্ঠের গভীর আবেগ, চোখের মায়া রোজার ভেতরকার যন্ত্রণাকে আরো প্রবল করে তোলে। রোজার বুকের ভিতর অনুভূতির জোয়ার বইছে। সে কোনোভাবেই আহমেদকে আটকে রাখবে না। অন্তত তার জন্যে আহমেদ দেশে পড়ে থাকুক, সেটা সে চায় না। সে নিজেও চায় আহমেদ অনেক বড় কিছু করুক। হঠাৎ করেই সে উঠে এসে আহমেদকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছাড়তে চায় না আর কখনো। তার হাত আহমেদের শরীরে মিশে যেতে চায়, সব শূন্যতাকে পূর্ণ করতে। আহমেদ বুঝতে পারে রোজা তার চোখের পানি লুকাতেই তাকে জড়িয়ে ধরেছে। ধীরে ধীরে তার হাত রেখে দেয় রোজার মাথায়। গভীর ভালোবাসায় সে তার কপালে নরম চুমু খায়, যেন সমস্ত দুঃখ মুছে ফেলতে চায়। তারপর তার ঘাড়ের দিকে মুখ নামিয়ে আরেকটি চুমু খায়, যেন প্রতিটি অনুভূতি, প্রতিটি আশ্বাস তার মধ্যে ঢেলে দিতে চায়। রোজার দেহের প্রতিটি বাঁক আহমেদের শক্ত বাহুর মাঝে আবদ্ধ হয়ে পড়ে। রোজা হঠাৎ করেই আহমেদকে ছেড়ে দিয়ে আহমেদের চোখের দিকে তাকায়, কিন্তু তার দুই হাত এখনো আহমেদের ঘাড়ে রয়েছে। রোজা অভিমানী স্বরে বলে, শুনেছি কানাডাতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। আপনি আবার ওখানে গিয়ে ওই সব সুন্দর সুন্দর মেয়েগুলোকে পছন্দ করে বিয়ে করে ফেলবেন না তো? পরে দেখা গেল আপনি মেম সাহেবকে বিয়ে করে দেশে ফিরে এসেছেন। আহমেদের খুব হাসি পেল রোজার এই কথাটা শুনে। মেয়েটা এত বোকা কেন? কী সব উল্টোপাল্টা চিন্তা ভাবনা করছে? আহমেদ দুষ্টু হেসে বলল। তোমার থেকেও সুন্দরী মেয়ে আছে রোজা? রোজা শক্ত কণ্ঠে বলল, শুধু আছে নাকি অনেকগুলো আছে? আমি কি সুন্দর নাকি? অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে ওখানে। আমি একদম নিশ্চিত আপনার ওদেরকে দেখলেই পছন্দ হবে। আহমেদ গভীরভাবে তাকিয়ে থাকে রোজার চোখে, যেন তার আত্মা অবধি দেখতে পাচ্ছে। ধীরে ধীরে বলে, হয়তো পৃথিবীতে অনেক মেয়ে আছে, অনেক সুন্দর মেয়ে, কিন্তু তাদের মাঝে এমন কেউ নেই যে আমার মন ছুঁয়ে যেতে পারে যেমনটা তুমি পারো। সুন্দর মুখ অনেক পাবো, কিন্তু এমন একটা হৃদয় পাবো না যেখানে আমার হৃদয় তোমার মতোই মিশে যেতে পারে। তোমার থেকে দূরে গিয়ে আমি হয়তো অনেক কিছু দেখব, কিন্তু হৃদয়ের এই শূন্যতা শুধু তুমি পূরণ করতে পারো, আর কেউই পারবে না। কথাগুলো রোজার হৃদয়ে গভীর ছাপ ফেলে। আহমেদের প্রতিটি শব্দ তার ভালোবাসার গভীরতা আর আবেশের এক নিঃশব্দ প্রতিচ্ছবি হয়ে ওঠে। তাদের চোখের মিলনে এক নতুন আশা জেগে ওঠে। পার্কের চারিপাশে পাখিরা গান গাইছে, যেন তারা সেই প্রেমের সুরে একত্রিত। আহমেদ এবং রোজা দুজনেই জানে তাদের হৃদয়ের কথাগুলি সত্যিকার অর্থে আবেগের পরিচয়, প্রেমের গভীরতা ও জীবনের চ্যালেঞ্জ। আহমেদ জানে তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সেই সিদ্ধান্তের আগে আজকের এই মুহূর্তটা তাকে জীবনের মূল্যবান পাঠ শেখায়, প্রেমের এবং সাহসের। বিকেলের সূর্য দিগন্তে নিমজ্জিত হতে শুরু করে, আর পার্কের পরিবেশে গোধূলির আবহে ভরে যায়। আহমেদ এবং রোজা যখন একে অপরের চোখের দিকে তাকায়, মনে হয় সময় থমকে গেছে। হৃদয়ের গহীনে এক বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আহমেদ হঠাৎ ধীরে ধীরে তার পকেট থেকে একটি ছোট্ট বাক্স বের করে। রোজা ভ্রুকুচকে তাকিয়ে রইল তার দিকে। এই বক্সে আবার কি রয়েছে? আহমেদের হাত কাঁপছে, কিন্তু দৃঢ়তার সাথে সে বাক্সটি খুলে ফেলে। এক দৃষ্টিনন্দন আংটি, যা সূর্যের আলোতে যেন উজ্জ্বল হয়ে উঠছে, তার মধ্যে শোভা পাচ্ছে। রোজা অবাক চোখে তাকালো আহমেদের দিকে। এটা তোমার জন্য। আহমেদ বলল, তার গলা গভীর আবেগে কাঁপছে। রোজার টলমল চোখের থেকে তাকিয়ে সে আবারও বলল, যখন আমি থাকবো না, তুমি এটাকে স্মৃতি হিসেবে ধারণ করবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রোজা, যখন আমি ফিরে আসব তোমাকে বিয়ে করব। আর এখন থেকে তুমি আমার বাগদত্তা, মানে তোমাকে আগে থেকে রেজিস্ট্রি করে রেখে গেলাম, তাই এখন থেকে তুমি আমার অর্ধেক বউ।
রোজার চোখে অশ্রু ঝরে পড়ে। সে বিশ্বাস করতে পারছে না তার মনের ভিতর একসাথে খুশি এবং উদ্বেগের ঢেউ বয়ে যাচ্ছে। রোজা গলা কাঁপিয়ে বলে উঠল, কিন্তু আপনি তো চলে যাচ্ছেন, এখন কি হবে? এই আংটি আমাদের প্রতিশ্রুতি রোজা। আহমেদ রোজার তার হাতটি তুলে ধরে। আংটিটি তার আঙ্গুলে পরানোর জন্য প্রস্তুত। রোজার বাম হাতের অনামিকা আঙ্গুলে আংটিটি পরাতে পরাতে আহমেদ নেশালো কণ্ঠে বলল, এটি শুধু একটি আংটি নয় রোজা, এটি আমাদের ভালোবাসার চিহ্ন। আমি তোমার থেকে অনেক দূরে থাকবো, কিন্তু আমার হৃদয়ে সব সময় তোমার কাছে থাকবে। তুমি সেটা আমাকে কখনো ভুলে যেতে না পারো। আচ্ছা, তুমি যেন আমাকে কখনো ভুলে যেতে না পারো, এই জন্যই আংটিটা তোমাকে দিয়ে গেলাম। এই আংটিটা তোমাকে বারবার মনে করিয়ে দেবে যে তুমি কারো স্ত্রী। আহমেদ রোজার আঙ্গুলে আংটিটি পরিয়ে দিতেই রোজার হৃদয় মৃদু ঝাঁকুনি খায়। যেন এক নতুন সুরের জন্ম হলো তাদের মাঝে, যেখানে প্রেমের প্রতিশ্রুতি ছড়িয়ে পড়ে। আমি অপেক্ষা করব। রোজা বলল, তার মুখে এক উজ্জ্বল হাসি। আপনি ফিরে আসবেন এবং আমরা আমাদের নতুন জীবন শুরু করব। পার্কের বাতাসে সেই মুহূর্তের স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে, আর চারপাশের প্রকৃতি যেন তাদের প্রেমের সাক্ষী হয়ে যায়। দুটি হৃদয় দুই স্বপ্নের সাথে আবদ্ধ, এখন অমলিন এক স্মৃতির রেশ নিয়ে এক নতুন পথে এগোচ্ছে। পার্কে কাটানো সেই আবেগপূর্ণ মুহূর্তের পরে আহমেদ বাড়ির পথে পা বাড়ায়। তার মনে ভিড় করছে অসংখ্য ভাবনা, বুকের ভিতর জমে থাকা ভালোবাসার প্রতিশ্রুতির ভার। আজকের দিনটি তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা, কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাড়ির দরজায় পা রাখতেই আহমেদ গম্ভীর হয়ে যায়। আহমেদ সিদ্ধান্ত নেয় সে তার বাবাকে একটি শর্ত দেবে। এটা ছাড়া তার আর কোনো উপায় নেই, না হলে সে কোনোভাবে নিশ্চিন্তে দেশ থেকে যেতে পারবে না। আহমেদের বাবার জন্যে তার সফলতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার হৃদয়ের কথা শুনতেও প্রস্তুত থাকতে হবে। ড্যাড, আহমেদ ডেকে নিজের কণ্ঠস্বরকে দৃঢ় করে। আনিসুর রহমান সোফায় বসে পেপার পড়ছিলেন। আহমেদকে দেখে তিনি এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে পেপারের চোখ রেখেই বললেন। কি বলবে বলো। আহমেদ শক্ত কণ্ঠে বলে, আমি কানাডাতে যেতে রাজি। আনিসুর রহমান উৎফুল্লে তাকালেন নিজের ছেলের দিকে। সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়িয়ে আহমেদকে জড়িয়ে ধরলেন। আই অ্যাম প্রাউড অফ ইউ বাবা। আমি জানতাম তুমি আমার ছেলে হয়ে কখনোই আমার কথা অমান্য করবে না। তুমি অবশ্যই আমার সম্মান বাঁচাবে। আহমেদ বলে উঠল, আমার কথা এখনো শেষ হয়নি ড্যাড। আমি তোমাকে আরেকটা কথাও বলে দিতে চাই। আনিসুর রহমান সেদিকে নজর দেয় না। শোনো, তুমি জানো আমি চাই তুমি দেশের জন্য কিছু ভালো করতে। বিদেশে যাওয়ার বিষয়টি ঠিক আছে, তবে আহমেদ কথা কেড়ে নেয়। দৃঢ় কণ্ঠে সে বলে ওঠে, আগে আমার কথা শোনো ড্যাড। আমি কানাডায় যাব, তুমি যা করতে বলবে তাই করব, যদি তুমি রোজাকে তোমার বৌমা হিসেবে মেনে নাও। আনিসুর রহমান ভ্রু কুঁচকে তার ছেলের দিকে তাকায়। আহমেদ তার বাবার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, কানাডা থেকে ফিরে এসে আমি রোজাকে বিয়ে করব। এসব কি বলছো তুমি আহমেদ? ওই মেয়েটা আবার কে? পরিচয় কি তার? বিরক্তিকর কণ্ঠে বলে উঠলেন আনিসুর রহমান। আহমেদ কোনো রকম ভনিতা ছাড়াই রোজার সম্পর্কে সমস্ত কিছু বলে দিল আনিসুর রহমানকে। সবকিছু শুনে আনিসুর রহমান হতাশ হয়ে পড়লেন। তিনি হতাশ কণ্ঠে বললেন, ওই আহমেদ, এসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবা একজন নামকরা ডিরেক্টর এবং প্রফেসর। আমার ছেলে হয়ে তোর বিয়ে হওয়া উচিত কোন নায়িকার সাথে, অথবা মিডিয়া জগতের কোনো উঁচু লেভেলের মেয়ের সাথে। আর তুই কি না একটা মধ্যবিত্ত ফ্যামিলির মা মরা মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস, যার বাবা আবার প্যারালাইজড। আহমেদ মনে মনে ক্ষেপে উঠল, তবুও ঠান্ডা কণ্ঠে বলল, ড্যাড, রোজাকে নিয়ে এবং রোজার ফ্যামিলিকে নিয়ে কোনো বাজে কথা বলো না প্লিজ। তোমাকে আমি আর একটা কথা ভালো করে বলে দিই, রোজাকে আমি ভালোবাসি। আমি রোজার স্টেটাস দেখে ওকে ভালোবাসিনি, ওর টাকা আছে কিনা সেটা দেখেও আমি ওকে ভালোবাসিনি। ও মধ্যবিত্ত ফ্যামিলির হোক আর উচ্চবিত্ত ফ্যামিলির হোক, আই ডোন্ট কেয়ার। তুমি আরও শুনে রাখো ড্যাড, ও শুধুমাত্র মা মরা গরিব মেয়ে না,
ও এতটাই মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে যে নিজের টাকায় নিজের বাবাকে চালায়, নিজের বাবার সংসার চালায়। ও এমন একটা মেয়ে যে টাকার অভাবে সুসাইড পর্যন্ত করতে গিয়েছিল। আনিসুর রহমান অবাক হয়ে শুনছে তার ছেলের কথা। তার ছেলেকে মাথা খারাপ হয়ে গেছে। আহমেদ কোনো ভনিতা ছাড়া আবারও বলল, আমি এরকম মেয়েকেই ভালোবেসেছি ড্যাড, আর আমি তাকেই বিয়ে করব। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে কি দেখে আমি ভালোবেসেছি, তাহলে আমি দুঃখিত, এর উত্তর আমার কাছে নেই। তবে বাহ্যিকভাবে আমি ওর সরলতার প্রেমে পড়েছি, আমি ওর হৃদয়ের প্রেমে পড়েছি, আমি ওর পবিত্র মনের প্রেমে পড়েছি। ব্যাস, একজন ছেলে হয়ে আমি তোমাকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আনিসুর রহমান 2 আঙ্গুল দিয়ে কপাল ঘষে বললেন, দেখ বাবা, মাথা ঠান্ডা কর। মেয়েটা মনে হচ্ছে ভালো করেই তোর মাথাটা খেয়েছে। তোকে আমি বলি, এরকম গরিব ঘরের মেয়েরা ইচ্ছে করে বড়লোক ছেলেদেরকে ফাঁসায়, তারপর টাকা পয়সা নিয়ে ভেগে যায়। আহমেদের চোয়াল শক্ত হয়ে আসে। আজ পর্যন্ত সে কোনো দিনও রোজাকে দামি কিছু গিফট করতে পারেনি। তার কারণ দামি কিছু দিতে গেলেই রোজা সবসময় রিজেক্ট করেছে। শুধুমাত্র আজকেই সে আংটিটা দিয়েছে, হয়তোবা ভালোবাসার চিহ্ন হিসেবে দিয়েছে দেখেই রোজা সেটা নিয়েছে। আর সেই মেয়েটাকে তার বাবা টাকা লোভী মনে করছে। আনিসুর রহমান আবারও বলে, আমি শিওর মেয়েটা তোর সাথে চিটিং করছে। তোর টাকার তোর টাকার লোভ তোর টাকার লোভে মেয়েটা তোর সাথে ভালোবাসা নাটক করছে। আহমেদ বাঁকা হাসলো। ঠিক বলেছো ড্যাড, তুমি একদম ঠিক বলেছো। ও অনেক লোভী, অনেক বেশি লোভীও, কিন্তু টাকা লোভী নয়। সে আমাকে পাওয়ার জন্য লোভী, সে ভালোবাসা লোভী। আনিসুর রহমান কিছুক্ষণ নীরব থেকে গভীর চিন্তা করে। আহমেদ আবারও বলে, ড্যাড, আমার জীবনের এই মুহূর্তটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি রোজাকে সত্যি অনেক ভালোবাসি। যদি তুমি তাকে মেনে না নাও, তবে আমি দেশ ছেড়ে কোথাও যেতে পারবো না। এই সিদ্ধান্তে আমি স্থির। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার ভালোবাসাকে সম্মান করবে। আনিসুর রহমান বেশ কিছুক্ষণ নীরব থাকেন, মনে মনে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। কিন্তু সময় কাটতে থাকে। তার ছেলের একাগ্রতা ও প্রেমের গভীরতা তাকে নাড়িয়ে দেয়। শেষে তিনি বলেন, আমি তোমার ভালোবাসাকে সম্মান করি আহমেদ, কিন্তু তোমার নিজের সিদ্ধান্ত নিতে হবে। যদি তুমি সত্যি বিশ্বাস করো যে সে তোমার জন্য সঠিক, সে যদি সত্যি তোমাকে ভালোবাসে থাকে, তাহলে আমিও আপত্তি জানাবো না। তবে মনে রেখো, তোমার ক্যারিয়ারও খুব গুরুত্বপূর্ণ। বলেই আনিসুর রহমান তার ঘরে চলে গেলেন। আহমেদ অবশেষে আনন্দে প্রশ্বাস ফেলল। তার বাবার কথায় সে আশাবাদী হয়। আহমেদের মনে আজ অনেক দ্বিধা। রোজার বাবার সঙ্গে দেখা করতে আসার আগে তার মন বিষণ্ণ হয়ে পড়েছিল। বাড়ির দরজায় দাঁড়িয়ে সে অনুভব করলো আজকের দিনে তার হৃদয় কতটা ভারী। জানালা দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছিল, যেন বাতাসও তার অনুভূতির সুরকে উপলব্ধি করছে। আহমেদের মনে তো একটি পরিকল্পনা। সে মূলত রোজাকে বিয়ে করার প্রস্তাব নিয়েই তার বাবার কাছে এসেছে। অন্তত যাওয়ার আগে অনুমতি নিয়ে যাক। আহমেদের আগমনে রোজার বাবা যেন খুব খুশি হলেন। তিনি খুশি মনে জিজ্ঞেস করলেন, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, ভালো আছি আঙ্কেল। আপনি ঠিক আছেন তো? আপনার শরীর কেমন? রমজান আলী একটু হেসে বলেন, খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। তো তুমি আর কতদিন আমাকে আঙ্কেল বলে ডাকবে বাবা? আহমেদ যেন খুব অবাক হয়ে গেল। সে একটু ইতস্তত করে বলল, মানে? রমজান আলী হিসেবে ক্ষীণ হেসে বললেন, না বাবা, কিছু না। তুমি বলো বাবা, তোমার কেমন দিনকাল যাচ্ছে? হঠাৎ যে বাড়িতে এলে, কিছু বলবে নাকি? আহমেদ এবার রুক্ষ কণ্ঠে বলে উঠল, আঙ্কেল, আসলে আমি কানাডা যাচ্ছি। প্রথম থেকে আহমেদ সমস্ত ঘটনা রমজান আলীকে খুলে বলল। রমজান আলীর মুখটা সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছু বলার আগেই আহমেদ আবারও বলে উঠল, কিন্তু আমি এখানে এসেছি আপনাকে জানাতে যে আমি রোজাকে বিয়ে করতে চাই।
রমজান আলীর মুখে ঝিলিক দিয়ে উঠল। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কি বলছো বাবা? সত্যি? আহমেদ সম্মতি জানালো।